হে গাইস, ওয়েলকাম টু ক্রিয়েটিভ চাঁদনি। গল্পের শুরুতে আমরা জিশিনকে দেখতে পাই। ও নিজে নতুন চাকরিতে জয়েন করেছে। তখন ওর ফোনে কেউ ফোন করে বলে, তোমার বাড়িতে কেউ ঢুকে গেছে, আমি ওদের চিনতে পারছি না, তুমি তাড়াতাড়ি চলে আসো। যা শুনে জিশিন দৌড় লাগায়। এরপর আমরা দাদিমাকে দেখতে পাই। তার হাতে নিজের মেয়ের একটি ছবি ছিল, আর তার মেয়ের হাতে ছোট বাচ্চা ছিল। দাদি তার এই নাতনির খোঁজ লাগাচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তখন দাদির 3 হ্যান্ডসাম নাতিদের দেখানো হয়। ওরা 3জনই শহরের বড় বড় 3 কোম্পানির মালিক। ওর নাম জিন, ওর নাম হানমু, আর ওর নাম শাওবু। এই 3জনই তাদের বোনকে খুঁজছিল, কিন্তু খুঁজে পাচ্ছে না, কারণ এই ছবিতে ওদের বোন খুবই ছোট ছিল, ওর মুখটাও দেখা যাচ্ছে না। কিন্তু তবুও জিন দাদিকে বলে, আমরা যে করেই হোক আপনার নাতিকে খুঁজে এনে দেব। অন্যদিকে জিশিন দৌড়ে দৌড়ে বাড়িতে ফিরে আসে আর দেখে একটি মেয়ে ওর জিনিসপত্র ঘাটছে। যা দেখে জিশিন বলে, এই মেয়ে, তুমি কে? মেয়েটি বলে, আরে তুমি কে? হানি, দেখো তো কোন ফকির নিয়ে এসেছে। এতে ওর হানি বেরিয়ে আসে আর বলে, আরে ও তো আমার বোন জিশিন। জিশিন বলে, ভাই তুমি এখানে কি করছো? ভাই বলে, এই হলো তোমার ভাবি, আর আজ থেকে এ বাড়িতেই থাকবে। জিশিন বলে, মানে কি? তুমি কোন দুঃখে এই বাড়িতে থাকবে? আর আমার বাড়ির তালা ভেঙে তুমি ঢুকেছো কোন স্পর্ধায়? ভাই বলে, হ্যাঁ সেটাও ঠিক, তোমার বাড়ি তো আমারই বাড়ি, আমাকে তালা ভাঙতে হবে কেন? তুমি আমাকে চাবি কেন দাওনি? জিশিন বলে, তুমি এখনই বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকবো। এতে ভাই কুত্তার মতো ঘেউ ঘেউ করতে থাকে। তখন জিশিনের বাবা মা চলে আসে আর বলে, তোমরা ঝগড়া কেন করছো? জিশিন, আমি তোমার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসেছি। আর হ্যাঁ, তুমি আন্টি হতে চলেছো, কারণ তোমার ভাবি প্রেগনেন্ট। ভাবি বলে, হ্যাঁ নতুন মেহমান আসতে চলেছে, তাই আমাদের একটি বাড়ির তো দরকার। বাবা বলে, এই জন্য আমরা এই বাড়িটাতেই এসেছি, তুমি নিশ্চয় খুশি হয়ে তোমার বাড়িটা গিফট দেবে। জিশিন বলে, কি? তোমাদের কাছ থেকে আমি কিছু পাইনি আর চাইও না, কিন্তু এখন তুমি চাচ্ছ আমি এত কষ্ট করে তোলা বাড়িটা ভাইয়ের নামে লিখে দেই? ও তোমাদের ছেলে বলে কি আমি তোমাদের মেয়ে নই? ভাই বলে, তুমি আর আমি এক নই, আমার গায়ে এ বংশের রক্ত বইছে। যা শুনে জিশিন কিছু বুঝতে পারে না। মা বলে, এতদিন বলিনি, আজ বলেই দেই, তুমি আমাদের মেয়ে নও, তুমি অ্যাডপ্টেড। এতদিন ধরে তোমাকে পরিচয় দিয়েছি, তার বদলে তুমি এই বাড়িটা দেবে না? এই কথা শুনে জিশিন শকড হয়ে যায়, তাই ওদের কথায় রাজি হয়ে যায় আর বেরিয়ে আসে। ওরা ফ্রিতে একটি বাড়ি পেয়ে গেছে বলে নাচানাচি করতে থাকে। কিন্তু তখনই জিশিন ওয়াশরুম থেকে টয়লেট ব্রাশ নিয়ে বেরিয়ে আসে আর ওদের উপরে হামলা করে দেয়। বলতে থাকে, তোমাদের কোনো লজ্জা নেই? বেশরম, নির্লজ্জ, বেহায়া, এখনই এ বাড়ি থেকে বের হও, তোমরা আমার আসল বাবা মা নও। তা শুনে তো আমি বেঁচে গেছি। বাড়ি নেবে তোমরা, বাড়ি নেবে? নিয়ে গেলে যাও আমার টয়লেটের ব্রাশের বাড়ি। মা তখন ভিডিও করতে থাকে আর বলতে থাকে, দেখুন দেখুন আপনারা, আমার মেয়ে, এতদিন ওকে পেলে মানুষ করলাম, এখন টাকা হয়েছে বলে আমাকেও চিনতে পারছে না। জিশিন বলে, আরে রাখো তোমার ভিডিও, আমি ভয় পাই না এসব। ও তাদের বের করে দেয়। ভাই বলে, জব বাবা, ও ভয় পেল না? মা বলে, আমি এখনই এই ভিডিওটা ভাইরাল করে দেব। সে ওই ভিডিওটা আপলোড করে দেয়। আর ওই ভিডিও দেখছিল জিনের বাড়ির মেড। তখন জিন ওদের ফোনটা নেয় আর দাদিমাকে দেখায়। দাদি বলে, আরে ওকে দেখতে তো একদম আমার মেয়ের মতো, আমি শিওর ওই আমার নাতনি। যা শুনে জিন খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর বডিগার্ড নিয়ে চলে আসে। হানমু এই খবর পেলে তার মিটিং ছেড়ে ছুড়ে লাফ দেয়, আর শাওবু এই খবর পেয়ে তার প্রেস মিটিং ত্যায্য করে পালিয়ে আসে। জিশিন তার অফিসে ছিল, তখন তার ওই ভিডিও দেখে অনেকেই ওর বিষয়ে খারাপ কথা বলছিল, আর এই আগুনে ওর মা ঘি ঢালছিল। তখন একটি কথা ভেসে ওঠে যে জিশিনের এই জীবনের এখনই সমাপ্তি। দেখা যায় তার 3 ভাইয়ের এন্ট্রি। ওদের লোকেরা জিশিনের বাবা মা ভাইকে ধরে ফেলে, যাতে তারা হাইপার হয়ে যায়। জিশিন বলে, তোমরা আমাদের জিয়াং পরিবারকে অপমান করেছো। এতে বাবা বলে, এত বড় পরিবারকে আমরা অপমান করতে পারি? আমরা তো কিছুই বলিনি, হয়তো জিশিন বলেছে। আপনারা জিশিনকে নিয়ে যান, ও আমাদের কিছুই লাগে না। এতে জিন বলে, আপনাদের ও কিছু লাগবে কেন? ও জিয়াং পরিবারের মেয়ে, আর আপনারা ওর যোগ্য না। ধন্যবাদ ওই ভিডিওটা আপলোড করার জন্য, না হলে ওর খোঁজ তো আমরা পেতামই না। যা শুনে তো বাবা মা খুশিতে লাফালাফি করতে থাকে আর বলে, এতদিন আপনাদের পরিবারের মেয়েকে আমরা মানুষ করেছি, তাই খুশি হয়ে আমাদের একটি বড় বাড়ি উপহার দেবেন নিশ্চয়ই। হানমু বলে, হ্যাঁ 2 মিটারের। এতে ওরা কান্নাকাটি করতে থাকে,
কারণ 2 মিটারের কফিনের কথা হচ্ছে এখানে। 3 ভাই জিসিনকে বাড়ি নিয়ে যেতে হাত বাড়ায়, যা দেখে জিসিনের বিশ্বাসই হচ্ছিল না। ও ভাবতে থাকে, আমি কি স্বপ্ন দেখছি? আমার কপাল কয় আঙ্গুলের, এত ভাগ্য আসলো কোত্থেকে? যাই হোক, ওরা জিসিনকে বাড়ি নিয়ে আসে আর দাদির সাথে কথা বলায়। দাদি বলে, তোমার 3 ভাইকে দেখো। আমি পরিচয় করিয়ে দিই। জিসিন বলে, শুধু শুধু আপনি কষ্ট করবেন কেন? আমি তো ডেইলি ওদের টিভিতে দেখি, কত বড় লোক, কত হ্যান্ডসাম। বড় ভাই জিন, মেজো ভাই হানমু আর ছোট ভাই শাওবু। দাদি বলে, তুমি আমাদের পরিবারের একমাত্র রক্ত, কারণ ওদের আমি অ্যাডপ্ট করেছি। আমার একজনই মেয়ে ছিল, তোমার মা, যে মারা গেছে। আমি চাই না আমার পরিবারের রক্ত অন্য কোথাও যাক, তাই তুমি আমার 3 নাতির মধ্যে একজনকে বিয়ে করে নাও। যা শুনে জিসিনের মাথায় বাজ পড়ে। 1 সেকেন্ড আগেও যে তার ভাই ছিল, এখন তাকে আমি হাজবেন্ড বানাবো? জিসিনের মাথার তার ছিঁড়ে যায়, তাই বেচারি বেহুশ হয়ে যায়। এর জন্য ভাইয়েরাই ওকে জ্ঞান ফেরায়। তখন জিসিন বলে, এটা কেমন হলো? আমার 3 জন ভাই, তাও আবার অ্যাডপ্টেড। আসল ভাই হলে কি এমন সমস্যা হতো? হানমু বলে, তুমি এতদিন পর আমাদের বাড়িতে এসেছো, তাই আমার উচিত তোমাকে পকেট মানি দেওয়া। জিসিন ফোন চেক করলে দেখে হানমু তাকে 2 মিলিয়ন টাকার পকেট মানি দিয়েছে, যা দেখে তো ও কাত হয়ে যায়। তখন শাওবু ওকে সামলায় আর লটারির মাধ্যমে ওকে পকেট মানি দেয়, যা হানমুর থেকেও বেশি। এটা দেখে বেচারি চিত হয়ে যায়। তখন জিন তাকে সামলায় আর পকেট মানি হিসেবে একটি ব্ল্যাক কার্ড দেয়, যার লিমিট ছিল 100 মিলিয়ন। জিসিন টাসকি খেয়ে যায়, এসব হচ্ছেটা কি? এত টাকা? ও বলতে থাকে, আমি এত টাকা দিয়ে কি করব? তোমরা সব নিয়ে নাও, কারণ এগুলো খরচ করার মতো আমার মধ্যে কিছু নেই। এতে দাদি বলে, কে বলেছে? আজ জিন তোমার জন্য প্রেসিডেন্ট ডেকেছে আমাদের পরিবারের মেম্বার হিসেবে পরিচয় করিয়ে দিতে, তাই তুমি শপিং করে নাও, কারণ তোমাকে নিজেকে জিয়াং পরিবারের মেয়ের মতোই সাজাতে হবে। এসব শুনে জিসিন তার অ্যাসিস্ট্যান্টের সাথে শপিং করতে আসে। সেখানে একটি নেকলেস ওর ভীষণ পছন্দ হয়, কিন্তু তখনই একটি মেয়ে ওইটা কেড়ে নেয়। ওর নাম সু। সু বলতে থাকে, এই নেকলেসটা তো অনেক সুন্দর। জিসিন বলে, এটা প্রথমে আমি ধরেছিলাম, কিন্তু সু বলে, তোমাকে দেখলে তো মনে হয় তোমাকে বেচলেও এই নেকলেসটার দাম হবে না। যা শুনে জিসিনের রাগ হয় আর ওটা কেড়ে নেয়। সত্যি নেকলেসের দাম অনেক বেশি ছিল, কিন্তু জিসিন এখন এতটাই বড় লোকস হয়েছে যে ওই টাকাটা তার কাছে কিছুই না। তবুও ওর মনে হয় ওর ভাইয়েরা টাকা রোজগার করেছে, নিশ্চয়ই পরিশ্রম করেছে, শুধু শুধু এভাবে টাকার অপচয় করবে কেন? তাই ও নেকলেসটা সুকেই দিয়ে দেয়। নে বোন, তোর এত স্বাদ, তুই কেন। জিসিন চলে গেলে সু বলতে থাকে, আমি এই নেকলেসটা পরে জিয়াং ফ্যামিলির প্রেস মিটে যাব, যেখানে নিশ্চয়ই আমি 3 ভাইয়ের একমাত্র বোনকে দেখতে পাবো। ও যদি আমার সাথে বন্ধুত্ব করে, তাহলে আমি ওর যে কোনো ভাইকে পটিয়ে বিয়ে করে নেব। সু বসে বসে প্ল্যান করেছে, কিন্তু উল্টো জিসিনকে অপমান করেছে। যাই হোক, জিসিন বের হলে দাদি ফোন করে জিজ্ঞেস করে, তুমি কিরকম জুয়েলারি কিনেছো? এতে জিসিন কি বলবে? ও তো কিছুই কেনেনি। তাই খুবই বুদ্ধি লাগিয়ে নিজের ছবির সাথে এডিটিং করে একটি ব্রেসলেটের ছবি লাগিয়ে দেয়, তা ফ্যামিলি গ্রুপে সেন্ড করে দেয়। তখন একে একে দাদি আর 3 ভাই বলতে থাকে, বাহ, খুব সুন্দর, আর তোমার চয়েসও অনেক ভালো। এসব দেখে তো জিসিন হাসতে হাসতে পাগলই হয়ে যায় যে ওরা এডিটিং পিকচারও দেখে চিনতে পারলো না। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাম, আমাদের যেতে হবে। তাই জিসিন একটু টাইম চেয়ে নেয় আর কোনো মতে রেডি হয়ে সেজেগুজে পার্টিতে চলে আসে। জিন বলে, জিসিন, তুমি ওর ব্রেসলেটটি কেন পরোনি? জিসিন থতমত খেয়ে যায় আর বলে, আমার কোনো জুয়েলারি দরকার নেই, আমাকে এমনিতে অনেক সুন্দর লাগে। যাতে জিনও আর কথা বাড়ায় না। ভেতরে আসলে ও এত বড় পার্টি দেখে হতবাক হয়ে যায়, কারণ এই পার্টির আসল উদ্দেশ্য হলো ও নিজেই। কিন্তু জিসিনের পেয়েছে খিদে। ও মেনু কার্ড দেখতে গিয়ে দেখে সব ইংলিশ, তাই ও কিছুই বুঝতে পারে না। দূর থেকে সু ওকে দেখতে পায় আর বলতে থাকে, আরে এই মেয়েটাই তো দোকানে ছিল। তাই ও ওর কাছে আসে আর আগে যা বলেছে তার জন্য ক্ষমা চেয়ে বলে, তুমি এই ডিশটা চেয়ে পাঠাও, এটা খুবই মজার ডিশ। জিসিন খুবই খুশি হয় আর ওয়েটারকে বলে এই ডিশটা এনে দিতে। তখন ওয়েটার বলে, এটা তো কোনো ডিশ নয়, যাতে জিসিন বুঝতে পারে সু ওর সাথে প্র্যাঙ্ক করেছে। তখন মুখ ভেটকিয়ে হাসতে থাকে আর বলে, তুমি কি করে এই পার্টিতে আসলে? তোমাকে তো রাস্তা থেকেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল, গরিব রাস্কেল। এতে জিসিন বলে, ও আচ্ছা, আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখে তোমার 14 গোষ্ঠী বিক্রি করলেও আমার পকেট মানির দাম হবে না। সু বলে, তুমি আমাকে পাগল বানাচ্ছ?
আমি তোমার ওই এডিটিং এর ছবিটাও দেখেছি। তুমি এতটাই গরিব যে একটি ব্রেসলেটও কিনতে পারোনি, এজন্য এডিটিং করেছো। তখন জিসিন তাকে ব্ল্যাক কার্ডটা দেখায় যাতে জিনের নাম লেখা আছে। ও বলে, এখন তোমার কি মনে হচ্ছে? এতে সু বলে, মনে হয় তুমি জিনের ন্যানি। জিসিন বলে, তোমার মাথায় মগজের জায়গায় গোবর ভরা। সরি, গোবরও নয়, গোবরেও অনেক উপকারিতা আছে, হয়তো তোমার মাথায় হাওয়া ভরা। সু রেগে গিয়ে জিসিনের মাথায় ড্রিঙ্কস ফেলতে চায়, কিন্তু জিসিন উল্টো তাকে একটি চড় মেরে দেয়। তাই সু চিল্লাচিল্লি শুরু করে দেয় আর সিকিউরিটি গার্ডদের ভেতরে আসতে বলে। শব্দ শুনে জিন চলে আসে। জিনের সামনে সু জিসিনের নামে অনেকগুলো কথা বলে দেয়, যাতে জিন রেগে বলে, তুমি কাকে কি বলছো? ও জিয়াং পরিবারের মেম্বার, ওর পার্টিতেই তুমি এসেছো। জিসিন মাইকটা তুলে নেয় আর সুয়ের পরিবারকে তাদের শেয়ার থেকে বের করে দেয়, যাতে সুয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। জিন জিসিনের জন্য ওই রকমের ব্রেসলেট কিনে আনে, কারণ জিসিন ওই ছবিটা এডিটিং করেছে তা জিনও বুঝতে পেরেছে। ও শুধু জিসিনকে অপমান করতে চায়নি। জিন বলে, আমরা তোমাকে টাকা দিয়েছি খরচ করার জন্য, এসব জমিয়ে রেখো না প্লিজ। যাতে জিসিন বুঝতে পারে জিন সত্যি তার জন্য অনেক ভাবে। পরদিন ও নিজের 3 ভাইকে বলতে থাকে, আমি আজ চাকরিতে জয়েন করতে যাচ্ছি। ওরা বলে, কেন? তোমাকে কাজ করতে হবে না, আমাদের টাকা আছে। জিসিন বলে, আমাকে কাজ করতেই হবে, আমি তো এমনিতে পড়ে থাকতে পারি না। আমার একটা ইচ্ছে আছে, অফিসের কেউ যেন না জানতে পারে যে তোমরা আমার ভাই, তাহলে ওরা আমাকে কাজ করতেই দেবে না, হুজুর হুজুর করবে। আমাকে নিজের মতো থাকতে দাও গরিব হয়ে। যাতে ওরা জিসিনকে কিছু গিফট দেয় অফিসের জন্য। যাতে জিসিন বলে, এত দামি দামি জিনিস আমি নিয়ে কি করব? ওরা বলে, কই দামি, তুমি গরিব হয়ে থাকতে চাও তাই কম দামে জিনিস দিয়েছি। জিসিন বলে, থাক আমি আসি। তখন ওরা পেছনে আসতে থাকে, তাই ও ধমক দিয়ে ওদের বসিয়ে দেয়। অফিস চলে আসে, ওর লেট হয়েছে। তখন একটি মেয়ে চলে আসে, ইয়াও, ও নিজেও লেট। ওরা দুজন ভেতরে আসে। তখন সুপারভাইজার জ্যাং বলে, তোমরা লেট। এতে ইয়াও বলে, কিন্তু 10টা বাজতে 2 মিনিট বাকি আছে। যাতে জ্যাং বলে, আমি ঠিক করব অফিসে কোন টাইমে শুরু হবে। আজ মিটিং এর জন্য আমি 30 মিনিট আগে আসতে বলেছি। যাতে জিসিন বলে, আমরা আগে আসলে আপনি কি টাকা বাড়িয়ে দিতেন? না তো, অফিস শুরু হওয়ার পর যা ইচ্ছে তা করবেন। ওরা তো ভেতরে চলে যায়, কিন্তু জ্যাং এর অনেক রাগ হয়। ইয়াও আর জিসিন খুব ভালো বন্ধু হয়ে যায়, কারণ ইয়াও এর ফেভারিট নায়ক নায়িকা আর জিসিনের ফেভারিট নায়ক নায়িকা মিলে গেছে। ওরা লাফালাফি করছিল, কিন্তু নোটিশ আসে একজনকে ফায়ার করা হয়েছে। যা শুনে জিসিন বলে, আমাকেই হয়তো করেছে, কিন্তু দেখা যায় না ইয়াওকে ফায়ার করা হয়েছে। এতে জিসিন রেগে যায় আর জ্যাংকে বলে, আপনার প্রবলেম কি? জ্যাং বলে, আমি সুপারভাইজার, তাই আমার মনে হয়েছে ও এখানে চাকরির যোগ্য নয়। কিন্তু হ্যাঁ, তোমরা যদি মিস্টার লি এর জন্য একটি প্রেজেন্টেশন তৈরি করো আর তা মিস্টার লি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ইয়াওকে বের করা হবে না। জিসিন রাজি হয়, কিন্তু জ্যাং বলে, মিস্টার লিকে খুশি করা মুশকিলই নয়, ইম্পসিবল। এদিকে জিসিন পুরো রাত জেগে প্রেজেন্টেশন তৈরি করে আর মিস্টার লিকে দেখালে সেও পছন্দ করে, এমনকি ওর তারিফও করে। এই খুশিতে ইয়াও আর জিসিন কেক খাচ্ছিল, কিন্তু তখন আবার জ্যাং চলে আসে আর বলে, তুমি কি করে খুশি হতে পারো? তোমার বন্ধু তো চলে যাবে। যাতে জিসিন বলে, মানে কি? আপনার কথা মতো আমি প্রেজেন্টেশন বানিয়েছি আর তা অ্যাপ্রুভ হয়েছে। জ্যাং বলে, তাহলে কি হয়েছে? আমি সুপারভাইজার, তাই আমি ঠিক করব কে থাকবে আর কে থাকবে না। তখন সেখানে জিন চলে আসে। আসলে এই কোম্পানিটাও জিয়াং গ্রুপেরই। তাই জ্যাং বলতে থাকে, স্যার আপনার কিছু লাগবে নাকি? আমাকে বলুন, আমি সব করে দিচ্ছি। জিন পেছন থেকে ওদের সব কথাই শুনেছে আর জিসিনের ইশারা দেখে বুঝতে পারে জিসিন চায় জ্যাংকে ফায়ার করতে। তাই জিন জ্যাংকে ফায়ার করে দেয়। এতে জ্যাং হতবাক হয়ে যায়। জিসিন বলে, দাঁড়াও দাঁড়াও, এত ভালো সুপারভাইজারকে বিদায় তো দিতে হবে। ও নিজের কেকটা জ্যাং এর মুখে ছুঁড়ে দেয়। তখন জানা যায় ইয়াওকে আসলে জিন পাঠিয়েছে, কারণ জিন চায় জিসিন যেন একা ফিল না করে। এমনকি ও নিজেও ইয়াওকে সব শিখিয়ে দিয়েছে কি করে জিসিনের মন ভালো করা যায়। অর্থাৎ জিন জিসিনের সব পছন্দের জিনিস সম্পর্কেও জেনেছে। যা শুনে জিসিন বুঝতে পারে ওর টাইপের মানুষ ইয়াও নয়, বরং জিন। আর জিনই হবে তার 3 ভাইয়ের মধ্যে জীবন সঙ্গী। পরদিন জিসিন তার পার্পল কালারের ফোন কভার দেখাচ্ছিল। এতে জিন বলে, তোমার পার্পল কালার পছন্দ তাই না? এজন্য আমি তোমার জন্য পার্পল কালারের ল্যাম্বরগিনি কিনেছি। জিসিন বলে, হ্যাঁ, এর তো অনেক দাম হবে।
যাতে জিন বলে বেশি না, 8 মিলিয়ন। যা শুনে জিসিনের হাওয়া টাইট হয়ে যায় আর বলে, তুমি বলছো 8 মিলিয়ন বেশি না? তোমরা তো একটু বেশি টাকার অপচয় করছো। যা শুনে হানমু আর শাওবু হাসতে শুরু করে। জিসিন হতবাক হয়ে যায়। তখন জিন বলে, তুমি আমাদের পরিবার সম্পর্কে এখনো কিছুই জানো না। তাই ওরা জিসিনকে প্র্যাকটিক্যাল দেখাতে আসে। শাওবু বলে, দেখো, এই চালগুলো হলো আমাদের টাকা। এর মধ্যে যদি আমরা 100 মিলিয়ন সরিয়ে রাখি তাহলে আমাদের টাকার কিছুই হবে না। এমনকি এর থেকে 8 মিলিয়ন অর্থাৎ গাড়ির জন্য টাকা সরালে 100 মিলিয়নের কিছুই হবে না। এসব কথা আমার মতো জিসিনের মাথারও উপর দিয়ে যাচ্ছিল। তাই হানমু জিসিনকে তাদের একটি কোম্পানির দায়িত্ব নিতে বলে, যাতে জিসিন ভয় পেয়ে বলে, না না, আমি পারবো না। জিন বলে, তাহলে তুমি আমাদের পার্টির জন্য একটি হোস্ট সিলেক্ট করো, যাতে প্রায় 1000 লোক অ্যাপ্লাই করেছে। জিসিন তাদের মধ্যে একজনকে সিলেক্ট করে, কারণ ও ওর হাই স্কুলের বান্ধবী ছিল। জিসিন বলে, ঠিক আছে, তুমি ওর সাথে দেখা করে জয়েনিং কন্ট্রাক্ট সেন্ড করে দিও। জিসিন অনেক খুশি হয়, অনেকদিন পর ওর বান্ধবীকে দেখতে পাবে বলে। পরদিন ও সেখানে আসে আর অ্যাসিস্ট্যান্টকে দূরে থাকতে বলে। সেখানে ওর বান্ধবী চাও চলে আসে। চাও জিসিনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? জিসিন বলে, আমি তোমাকে কিছু সেন্ড করতে চাই। ও সেই কন্ট্রাক্ট সেন্ড করতে গিয়ে দেখে চাও ওকে ব্লক করে দিয়েছে। জিসিন টাস্কি খেয়ে যায় আর বলে, তুমি আমাকে ব্লক করেছো? চাও বলে, হ্যাঁ, কেননা আমি এখন এত বড় কোম্পানির হোস্ট হব, তাই তোমার মতো ক্লাসলেস গরিবের সাথে আমার এক থাকাটা ঠিক না। জিসিন বলে, আমি তোমাকে জয়েনিং কন্ট্রাক্ট সেন্ড করেছিলাম, কিন্তু এখন আর তুমি সেটা পাবে না। চাও বলে, ও আচ্ছা, তাহলে তুমি এই কোম্পানির স্টাফ? আচ্ছা ঠিক আছে, আমি জয়েন হয়ে গেলে তোমাকে বের করে দেব। তখন স্টেজে চাওকে ডাকা হয়। চাও বলে, আমাকে যেতে হবে, একটু পরই তোমার চাকরিটা চলে যাবে। কিন্তু চাওকে রাস্তায় থামিয়ে দিয়ে জিসিন স্টেজে চলে আসে আর হোস্ট হিসেবে দায়িত্ব পালন করে। ও বলে, তোমার আর স্টেজে যেতে হবে না, তুমি কন্ট্রাক্ট পাবে না। চাও রেগে বলে, তুই কে রে? তুই কে আমাকে এসব বলার? আমাকে জিন চাকরিতে নিয়েছে। তখন জিন চলে আসে। চাও বলে, স্যার, আপনি আমাকে বেছে নিয়েছেন, কিন্তু এই মেয়ে আমাকে বের করে দিচ্ছে। জিন বলে, আমি তোমাকে বেছে নিইনি, জিয়াং ফ্যামিলির মেয়ে তোমাকে বেছে নিয়েছে। চাও খুশি হয়ে জিসিনকে বলে, দেখেছিস, আমাকে ম্যাডাম বেছে নিয়েছে, কিন্তু ম্যাডাম এখনো আসেনি। এতে জিন বলে, হ্যাঁ এসেছে তো। জিসিন নিচে নেমে বলে, আমি তোমার ম্যাডাম। যাতে চাওয়ের মাথায় বাজ পড়ে। যে মেয়ে 2 দিন আগেও ফকিন্নি ছিল, সে আজ এত বড় লোক। জিসিন চলে আসছিল, তখন চাও ওকে আটকে বলে, তোমার আমার একসাথে গ্রাজুয়েশন ছবিও আমার ফোনে আছে। জিসিন বলে, ও তাহলে দেখাও, আমি গলে গিয়ে তোমাকে সিলেক্ট করে দেব। চাও সেটা সেন্ড করতে গিয়ে দেখে জিসিন ওকে ব্লক করে দিয়েছে। জিসিন বলে, তোমার মতো ক্লাসলেস গরিব মেয়ে আমার সাথে অ্যাড থাকার যোগ্যতা রাখে না। নিজের কথায় আবার ফিরে এসেছে, তাই চাও অনেক রেগে যায়। জিন বাইরে জিসিনের জন্য ওয়েট করছিল। তখন সেখানে হানমু আর শাওবু চলে আসে। ওরা বলে, জিসিন ঠিক আছে তো? জিন বলে, হ্যাঁ। হানমু বলে, তুমিও আমাদের সাথে অ্যাব্রোড গিয়েছিলে, কিন্তু তুমি আগে ফিরে এসেছো। তুমি কি জিসিনের জন্য চিন্তা করছিলে? তুমি ওকে পছন্দ করো, তাই না? শাবু বলে, মনে হচ্ছে তাই, কারণ নীরবতা সম্মতির লক্ষণ। তখন সেখানে জিসিন চলে আসে আর তখনই জিন ওকে প্রপোজ করে দেয়। এতে জিসিনও রাজি হয়ে যায়, যাতে বাকি 2 ভাইও খুশি ছিল। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।